আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, বৈদ্যুতিক কাজ করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী করাইল বস্তিতে সাংবাদিকদের তাৎক্ষণিকভাবে জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। জ্বলছে আগুন, পুড়ছে বাড়িঘর, মানুষজন ছুটছে নিজেদের শেষ সম্বলটুকু বাঁচাতে। মহাখালীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা এটা প্রথম নয়। তবে বিগত দিনের তুলনায় আজকের ঘটনা বেশ বড় এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনাও অনেক বেশি। ঘরে আমার মাইয়ারে ঘুম পাড়াইতাছিলাম, এর মধ্যে সবাই শুনি আগুন আগুন করে চিল্লাইতাছে। পরে আমি আমার মাইয়ারে বাইরে আয়া পড়ছি, আর কিছু নেই নাই। আল্লাহ এটা কি দিল আমি কবার পাইতাছি না, আমি পোলাপান্ডি হারাই গেলাম। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বৈদ্যুতিক কাজ করার সময় আগুনের সূত্রপাত। কারেন্টের লাইনের কাজ করতেছে, ওইখানে ফায়ার করছে, ফায়ার করার লগে লগে আগুনটা টাস করে লেগে গেছে। ওই জায়গায় আশপাশে অনেক সিলিন্ডার, ওই সিলিন্ডারের মাধ্যমে এরকম আগুনটা অনেক ছড়িয়ে গেছে, আমাদের সব পুড়ে শেষ। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার পরে এলাকার যে স্থানীয় লোক আছে আশেপাশের, ওনারাই সর্বপ্রথম চেষ্টা করছে আগুনটা নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু ওনারা নিয়ন্ত্রণে আনতে পারে নাই। বিকেলে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা বলছেন, এখনই বলা সম্ভব হচ্ছে না ক্ষয়ক্ষতি এবং হতাহতের পরিমাণ। এখন পর্যন্ত আমরা হতাহতের কোনো সংবাদ পাইনি। আশা করছি হতাহত এখন পর্যন্ত হয়নি, কারণ মানুষজন অনেকটাই বাড়ি চলে যেতে পেরেছে। এখন যারা আছে তারা চেষ্টা করছে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আমরা চেষ্টা করে যাচ্ছি উত্তর পূর্ব দিক আমরা যেন নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে আমরা পূর্ণ নিয়ন্ত্রণ দিতে পারব। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। দর্শক, করাইল বস্তি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, জানাবেন যে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আসলে কার্যক্রম কেমন দেখছেন এবং হতাহতের কোনো তথ্য আছে কিনা? আসলে বিকাল থেকে যে আগুনের অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু এখনো কিছুটা নিয়ন্ত্রণ বলা যায়, কিন্তু এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এবং আমরা জানি যে ফায়ার সার্ভিসের সাথে কথা হয়েছে, প্রায় 20টিরও অধিক কিন্তু টিম এখন কাজ করছে। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে এই মুহূর্তে আমরা দেখছি আমার পেছনে যে অংশটি রয়েছে সেখানে আবারও আমরা আগুনের ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাচ্ছি, অর্থাৎ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এখানে কাজ করছেন। বলা যায় যে করাইল বস্তির যে পুরো এলাকাটি একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে টিনের শীটের যে ঘরগুলো রয়েছে সেগুলো একেবারে ভেঙে পড়েছে এবং এখনো ধোঁয়ার যে কুণ্ডলী এখনো কিন্তু ছড়িয়ে পড়ছে। কিছুটা জায়গায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলো, আবারও সেই ধোঁয়ার কুণ্ডলীর পরে কিন্তু আবার আগুনের সূত্রপাত হচ্ছে। অর্থাৎ ফায়ার সার্ভিসের প্রতিটা কর্মী কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন এই আগুনকে নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু এখনো নিয়ন্ত্রণ পুরোপুরি আসেনি। তবে এখানকার সাধারণ মানুষের যে উপস্থিতি সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন যে আসলে যে পরিমাণে ব্যাক পেতে হচ্ছে শুধু উৎসুক জনতার জন্য, এইটা বারবার মাইকে কিন্তু পাবলিসিটি করার পরও কিন্তু ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষরা এবং স্বেচ্ছাসেবক টিম যারা আছেন তারা কিন্তু বারবার বলছেন যে এখানে উৎসুক জনতা যাতে ভিড় না করে। আমরাও দেখেছি আসার সময় আসলে মনে হচ্ছে যেন এখানে একটা মেলা সৃষ্টি হয়েছে, অর্থাৎ মেলা দেখতে যেরকম মানুষের ভিড় জমে ওইরকমই কিন্তু ভিড় কিন্তু হচ্ছে এবং সে কারণে কিন্তু এখানে অনেকটা কাজ করতে ব্যাক পেতে হচ্ছে। এবং আপনাকে যে জানিতে চাই যে এই করাইল বস্তিতে প্রায় 80,000-এর উপরে কিন্তু এখানে মানুষ বসবাস করে, আমরা এমনটাই জেনেছি। এবং প্রতি বছরই কিন্তু এই আগুনের যে সূত্রপাতটি ঘটে, আসলে কেন ঘটে এটির কোনো কারণ কোনো ব্যাখ্যা নেই। কিন্তু তবে এতটুকু বলতে পারি যে আসলে এখানে একেবারে বলা যায় যে প্রতিটা পরিবার একেবারে গিজগিজ করে আছে, অর্থাৎ এত ঘন বসতি এখানে রয়েছে। এখানকার মানুষরাই বলছেন যে আসলে এত ঘনবসতি, এই ঘনবসতির কারণে কিন্তু এই অগ্নিপাতের যে বিষয়টি সেটি হয় এবং এখানে গ্যাস সিলিন্ডার, বিদ্যুৎ, গ্যাস লাইন হতে শুরু করে সবকিছু এখানে রয়েছে। এবং আপনাকে জানিতে চাই যে আমরা সবসময় খবরের সংবাদে অনেক সময় প্রচার করি যে আসলে এখানে বেশ কিছু অবৈধ লাইনের যে সংযোগ, যেটি হচ্ছে গ্যাস লাইন এবং বিদ্যুতের যে অবৈধ সংযোগ, পানির সংযোগ, অর্থাৎ অপরিকল্পিতভাবে এখানে টানা হয়। এই অপরিকল্পিতভাবে এগুলো করার কারণে অনেক সময় এই দুর্ঘটনাগুলো
বড় ধরনের আকার ধারণ করে, এমনটাই আমরা জানতে পাচ্ছি। এবং এখানে যারা দায়িত্বে এখন কাজ করছেন তারাও আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে আসলে অবৈধভাবে বিভিন্ন সংযোগ রয়েছে এখানে, বিশেষ করে গ্যাস সংযোগ রয়েছে, বিদ্যুতের সংযোগ রয়েছে। অপরিকল্পিত সংযোগের হওয়ার কারণে কোনো সময় যদি আগুনের সূত্রপাত হয় সেখান থেকে আগুনটা কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে এবং সব জায়গায় কিন্তু এটা ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণ করতে কিন্তু অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে। আপনাকে জানিতে চাই যে আমরা গত 24শে ডিসেম্বরও কিন্তু এই করাইল বস্তিতে দুইবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, 23 সালেও কিন্তু একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বলতে গেলে প্রতি বছরই কিন্তু করাইল বস্তির একটা স্বাভাবিক বিষয়, কিন্তু হরহামেশাই কিন্তু এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এইবারের অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং বলা যায় যে প্রায় 1/3 অংশ কিন্তু পুড়ে গেছে এবং এখানে যে বসতিগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরার চোখেও আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে যে ধোঁয়ার কুণ্ডলীর কারণে কিন্তু তেমন একটা পরিষ্কারভাবে দেখানো সম্ভব হচ্ছে না, তবে যতটুকু সম্ভব সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সেমি পাকা যে ঘরগুলো রয়েছে সেখানকার ঘরগুলোর যে বিধ্বস্ত অবস্থা, এবং আমরা ঘরের ভেতরে দেখছি সবকিছু জিনিসপত্র পুরো একেবারে ছাই হয়ে গেছে। এবং এখানকার যারা বসতি বা জনসাধারণ রয়েছে তারা কিন্তু কিছুটা যখন আগুন নিয়ন্ত্রণে আসছে তারা চেষ্টা করছেন তাদের সেই শেষ সম্বলটুকু খুঁজে পায় কিনা, অর্থাৎ তাদের ঘরের যে আশ্রয় রাখার সময় যে জিনিসপত্রগুলো আছে সেগুলো খোঁজার চেষ্টা করছেন। তবে অনেক বিপজ্জনক মুহূর্তের মধ্যে তারা কিন্তু খোঁজার চেষ্টা করছে, কারণ এখনো আগুন কিন্তু নিয়ন্ত্রণ আসে না। এবং সবচেয়ে যে বিষয়টি হচ্ছে এখানে বিভিন্ন জিনিসপত্র কিন্তু খসে পড়ছে, তাই সতর্কতার সহিত সবাইকে অবলম্বন করে এখানে চলাফেরার কথা বলছেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এবং যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল রয়েছে তারা কিন্তু বারবার মাইকিং করছেন যে আসলে যারা এই ভাঙাচোরার মধ্যে দিয়ে অবস্থান নিচ্ছে তাদেরকে যাতে সাবধানে এখানে চলাফেরা করে। এবং ফায়ার সার্ভিস আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এখনো পানি ছিটাচ্ছে এবং যেখানে ধোঁয়ার কুণ্ডলী সেখানে নেবানোর চেষ্টা করছে। আসলে বলতে গেলে যে করাইল বস্তির যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি সেটা আসলে ভয়াবহতা যে রূপটা নিয়েছে সেটা আমরা একদম সচক্ষে দেখতে পাচ্ছি, এবং এটার ভয়ঙ্কর রূপটি পরবর্তী সংবাদে হয়তো আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। তো আমরা প্রয়োজনে আবার আপনার সাথে যোগাযোগ করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এদিকে কোনো রকম ঝামেলা ছাড়াই 26শে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন ব্যাহত হতে পারে এমন পরিস্থিতি তৈরি হয়নি। দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের অভিযোগ, একটি দল নির্বাচন বানচালে এখনও ষড়যন্ত্র করছে। রুদ্র রফিকের রিপোর্ট। ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশ গণতন্ত্রে উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে। বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেটস ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে। সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী যে কোনো রকম ঝামেলা ছাড়াই 26শে ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট উপযোগী আছে, ভালো আছে, কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে। এদিকে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ এখন নতুন প্রেক্ষাপটে দাঁড়িয়েছে। আমরা যারা রাজনীতি করি তাদেরকে চিন্তা করতে হবে, এই যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা জেগেছে, এটার প্রতিফলন অবশ্যই আগামী রাজনীতিতে থাকতে হবে। অন্যদিকে বগুড়ায় নারী ও শিশু ফোরাম আয়োজিত সমাবেশে স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান অভিযোগ করেন, একটি দল ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। নির্বাচন বানচাল করার জন্য একটি ষড়যন্ত্রকারী দল নেমেছে। এই যে আমার বোন বলল জান্নাতের টিকিট পাওয়া যায়, আরে ভাই, জান্নাতের টিকিট দল করলে পাওয়া যায়, তাহলে আমাদের নামাজ রোজা করতে হতো না। কারো কথায় বিভ্রান্ত না হয়ে দেশের উন্নয়নের সত্যিকার ইতিহাস জানার আহ্বান জানান সেলিমা রহমান। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। একটি বিশেষ দলের দাবিতে পুলিশের সুপারদের লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেন তিনি। এ সময় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে বিএনপির সহযোগিতা করবে বলেও জানান তিনি। এছাড়া সিইসিকে বিগত সরকারের সময় দুর্নীতি, অনাচারের মাধ্যমে পাসপোর্টধারীদের ভোটের
ভোটার না করার আহ্বান জানান। পাশাপাশি পোস্টাল ব্যালটের নিবন্ধনের সময় বাড়ানোর অনুরোধ করেন। এর আগে নজরুল ইসলাম খানের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেন। ভাই বোনেরা, আপনাদেরকে আন্তরিক প্রীতি। আমাদের একটা বিশেষ রাজনৈতিক দল এটা দাবি করেছে যে বদলি যেন লটারির মাধ্যমে করা হয়। এই নিয়ে স্পেসিফিক কিছু বলতে হলে এটা আমাদের দলের পক্ষ থেকে বলবে। জুলাই সনদ ও গণভোট নিয়ে সংকট কিছুটা কেটে যাওয়ায় রাজনৈতিক দলগুলো এখন পুরোপুরি নির্বাচনী মাঠে। নানাভাবে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন প্রার্থীরা। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকারকে আরও সোচ্চার হওয়ার আহ্বান নেতাদের। আগামী নির্বাচন দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ খুলে দেবে বলছেন বিএনপি নেতারা। রুদ্র রফিকের আরও একটি রিপোর্ট। নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পর জুলাই সনদ ও গণভোট নিয়ে মতবিরোধ কিছুটা কমে আসায় রাজনৈতিক দলগুলো এখন পুরোদমে ভোটের মাঠে। অন্যদিকে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার নির্বাচনী পালে আরও হাওয়া দিয়েছে। ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণার লক্ষ্যে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কমিশন রাজনৈতিক দলের মতামত, পরামর্শ ও সুপারিশ গ্রহণ করছে। গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আপনারাও। অন্যদিকে প্রচার প্রচারণা আর গণসংযোগের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জনগণের কাছে তুলে ধরছেন দল ও নিজের প্রতিশ্রুতি। নির্বাচনে একটা ফ্লো উঠে গেছে। শিক্ষা ব্যবস্থাটাকে করার জন্য, চিকিৎসার ব্যবস্থাটা করার জন্য, রোডঘাটকে ঠিক করার জন্য আমরা অ্যাকচুয়ালি এই কাজগুলো প্রায় 6-7 মাস ধরেই আমরা করে যাচ্ছি। সবার মনের একটাই আশা হচ্ছে যে স্বপ্নের রূপগঞ্জ আমরা করব। বিগত যে কোনো সময়ের চেয়ে এবার নির্বিঘ্নে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারছেন প্রার্থীরা। সব দলের প্রার্থীদের মধ্যে যে সৌহার্দ্য রয়েছে তা শেষ পর্যন্ত বিদ্যমান থাকবে বলে প্রত্যাশা তাদের। অন্যান্য প্রার্থীদের সাথে মিনিমাম রাজনৈতিক শিষ্টাচার এবং রাজনৈতিক যে সৌহার্দ্য, এটা কিন্তু আমাদের আছে। নির্বাচনের মাঠটাকে নির্বাচনের উপযোগী রাখার জন্য সবসময় আন্তরিকভাবে কাজ করছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে পতিত আওয়ামী লীগ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান রাজনৈতিক দলগুলোর। নির্বাচনের আগে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা আরও বেশি উন্নত করতে হবে এবং এটা জনগণের আস্থায় নিতে হবে। পতিত ফ্যাসিবাদী শক্তি সহ নানা মহলের তো বহু ধরনের জানা অজানা বহু তৎপরতা আছে। ল এনফোর্সিং এজেন্সি যারা ইলেকশনের সময় প্রধান দায়িত্ব পালন করেন, তাদের পেশাগত দায়িত্ব আনাটা খুব জরুরি। আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা বিএনপির। আমরা বিগত 16 বছর যাবৎ আন্দোলন করছি এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। প্রকৃত গণতন্ত্র, যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি সংসদে প্রেরণ করতে পারে এবং তাদের প্রতিনিধিরা দেশের সরকার প্রতিষ্ঠা করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণা আর নির্বাচনী কৌশল ঠিক করতে ব্যস্ত সময় পার করছে দেশের রাজনৈতিক দলগুলো। আর অন্যদিকে একটি উৎসবমুখর পরিবেশে ভোট উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই প্রত্যাশা সবার। রুদ্র রফিক, RTV, ঢাকা। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা বাস্তবায়ন নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। বিকেলে ডেইলি স্টার সেন্টারে বাংলাদেশ টুমরো ফোরামের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, 31 দফা বাংলাদেশ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তবে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে প্রতিটি রাজনৈতিক দলকে দেশ পরিচালনায় দলের দৃষ্টিকোণ থেকে না দেখে জনগণের দৃষ্টিতে দেখা হবে। তাই সংস্কার আলোচনা সবসময় চালিয়ে রাখতে হবে। অনুষ্ঠানে জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মুজিবুর রহমান হাওলাদার, RTVর বার্তা প্রধান ইলিয়াস হোসেন ও FBCCI এর সাবেক পরিচালক ডক্টর ফেরদৌসী বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গণভোট অধ্যাদেশের খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই আদেশ অনুমোদিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত গণভোট হবে ভিন্ন ব্যালটে। এ নিয়ে শিগগিরই ব্যাপক প্রচারণা শুরু করবে নির্বাচন কমিশন, এমনটা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টা সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় খসড়া গণভোট অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
এ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট সাদা হলেও গণভোটের কাগজ হবে রঙিন। জুলাই সনদ বাস্তবায়নে ইতিমধ্যে সব রাজনৈতিক দল যে 30টি প্রস্তাবে সম্মতি দিয়েছে তার ভিত্তিতে 4টি প্রশ্নের জবাবে এক কথায় হা না ভোট দিতে হবে বলে জানান আইন উপদেষ্টা। আমি বলতে পারি যে কোনো রাজনৈতিক দলের জন্যই খুব অসহনীয় কোনো কিছু এখানে রাখা হয়নি। ধরুন কোনো একটা দলকে যখন ভোট দেন বা প্রার্থীকে যখন ভোট দেন, ওনার কি সব কিছু পছন্দ করেন? সব তো করেন না। আপনি বিচার করেন ওনার অপছন্দনীয় ব্যাপার কতগুলো আছে, পছন্দনীয় কতগুলো আছে, কম্পারেটিভলি বিচার বিবেচনা করে আপনি ভোট দেন। এখানে ওই 4টা প্রস্তাব সংস্কার প্রস্তাব, সবগুলাই সংস্কার প্রস্তাব। তো 4টা প্রস্তাব বিবেচনা করে আপনার যদি মনে হয় আপনি অধিকতর সম্মত তাহলে হা দিবেন, আর যদি অধিকতর অসম্মত তাহলে না দিবেন। পোস্টাল ব্যালটে ভোট এবং একই দিনে গণভোট সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন আসিফ নজরুল। গণভোটের ব্যালটটা হবে ভিন্ন কালারের, যাতে কেউ কনফিউজ না হয়। ব্যাপক প্রচারণা আগামী 2-3 দিনের মধ্যে শুরু হবে। নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে, আমি জানি এই প্রচারণার জন্য। আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী আছেন, অন্যান্য যারা কনসার্ন আছেন তারা মিলে ব্যাপকভাবে করবেন। তথ্য মন্ত্রণালয় করবে, আমাদের এই যে আমাদের শফিক সাহেব আছে, প্রধান উপদেষ্টার যে প্রেস টিম আছে, সবাই মিলে করব। আমরা প্রত্যেকটা মানুষ যেন এটা বুঝতে পারে, এই মাত্রায় প্রচারণা করব, আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এই সময় নির্বাচন কমিশন সচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনই করতে সব রকম প্রস্তুতি রয়েছে তাদের, এখন বাস্তবায়নের অপেক্ষা। আর আমাদের যে বিভিন্ন পর্যায়ের যে প্রশিক্ষণ যেটা আছে, সে প্রশিক্ষণ কার্যক্রমগুলো চলছে। আমরা কয়েকদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণটা কমপ্লিট করেছি। এখন আমরা ক্রমাগতভাবে যারা প্রিজাইডিং অফিসার হবেন, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার হবেন, পোলিং অফিসার হবেন, তাদের জন্য আমরা যে প্রশিক্ষণের ব্যবস্থাটা নেওয়া হচ্ছে এবং আমরা যথাসময়ে এটা করতে পারবো বলে বিশ্বাস করি। জাহিদ রহমান, RTV, ঢাকা। রাজনীতির সঙ্গে জড়িত কাউকে নির্বাচন পর্যবেক্ষণে নিয়োগ দেওয়া যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে এই কথা বলেন তিনি। এছাড়া অতীতের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে সামনে এগোনোর প্রত্যয় ব্যক্ত করেন সিইসি। এ সময় নির্বাচনে AI এর ঝুঁকি থাকায় ডিজিটাল পর্যবেক্ষণের দাবি জানিয়েছেন পর্যবেক্ষকরা। রিপোর্ট নাজমুল হুদার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অংশীজনদের সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে দেশীয় বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করে নির্বাচন কমিশন। এ সময় পর্যবেক্ষকরা দায়িত্ব পালনের সময় নিরাপত্তা চেয়ে সুষ্ঠু ভোটের পরিবেশ দাবি করেন। গণভোট যদি একই দিনে হয় তাহলে তাদের ভোটটা এবং গণনাটা কি পদ্ধতিতে হবে এটা কিন্তু ক্লিয়ার করা দরকার জনগণের সামনে, তাহলে মানুষ বুঝতে পারবে না। অবজারভারদের সিকিউরিটিটা কিন্তু একটু এনশিওর করা প্রয়োজন। যারা অবজার্ভ করে এদিকে ঠিক মতো আসলে তাদেরকে প্রতিপক্ষ মনে করে অনেক সময়, সেই জন্য তাদের সিকিউরিটিটা গুরুত্বপূর্ণ। এতে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, দেশের ইতিহাসে 26 সালে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন দিতে চায় ইসি। এতে কেউ ব্যত্যয় ঘটালে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে 2026 সালে। নির্বাচন কমিশন স্বচ্ছ থাকবে, নির্বাচন কমিশনের চেনে যারা কাজ করবে তারা স্বচ্ছ থাকবে। সুতরাং আপনাদের কাজ করার প্রথম ক্ষেত্রটাই থাকবে অত্যন্ত স্বচ্ছ। এ সময় পর্যবেক্ষকদের সহযোগিতা প্রত্যাশা করে সিইসি বলেন, সংশ্লিষ্টরা সঠিক দায়িত্ব পালন না করলে নির্বাচন সুষ্ঠু হবে না। যদি কোনোখান থেকে একটা রিপোর্ট আসে যে আপনার ইলেকশন অবজারভার এটা রাজনৈতিক দলের পক্ষে হয়ে কাজ করছে, এখানে ইনফ্লুয়েন্স করছে, তাহলে কিন্তু গ্রেট ড্যামেজ ডান টু ইউর রেপুটেশন। সুতরাং আপনারা প্লিজ মেক শিওর যে আপনাদের লোকজন যাতে টোটালি ইম্পার্শিয়াল থাকে এবং এদেরকে বলবেন যে আমরা ইলেকশন কমিশন আমাদের এজেন্ডা একটাই, একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচন উপহার দিতে জাতির কাছে কমিশন ওয়াদাবদ্ধ বলে জানান সিইসি। নাজমুল হুদা, RTV, ঢাকা। অতীতে নখদন্তহীন বাঘ হিসেবে পরিচিত দুদকের নখ ও দাঁত এখনও পুরোপুরি গজায়নি। 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। তিনি বলেন, আগামীতে দুদকে কেউ চাপ সৃষ্টি করলে তাদের নাম প্রকাশ করা হবে। গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া বর্তমান কমিশন জানান, গেল 1 বছরে প্রায় 26,000 কোটি টাকার সম্পদ জব্দ সহ নানা সফলতার কথা। আসন্ন জাতীয় নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য থাকতে পারে আশঙ্কা করে দুদক চেয়ারম্যান বলেন, প্রার্থীদের হলফনামায় দৃষ্টি থাকবে দুদকের। গত 1 বছরে দুর্নীতির ধরনে পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেছেন আব্দুল মোমেন।
দুদকের দাঁতও যতটা শার্প হওয়া দরকার ছিল ততটা শার্প এখনও হয়নি, নখও পুরোপুরি গজায়নি, মাঝামাঝি একটা পর্যায়ে আছে। আমরা আশা করি সবার সহায়তায় দন্ত সর্বস্ব এবং নখ সর্বস্ব প্রকৃত একটি ভালো প্রতিষ্ঠানে পরিণত হবে। যদি আপনি দুর্নীতিগ্রস্ত না হন, আপনার ঘাড় যদি সোজা থাকে, আপনি কিন্তু চাপ খুব কম ফিল করবেন এবং আপনাকে যারা চাপ দেবে তারাও চিন্তা করবে চাপ আমি দেবো কিনা। আমি বরং বলবো যে সামনে আগামী দিনগুলিতে যারা দুদকে অন্যায়ভাবে চাপ প্রয়োগ করেন আমরা তাদের নামও প্রকাশ করে দেব। প্লট দুর্নীতি মামলায় শেখ রেহানা ও শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড চায় দুদক। একই সঙ্গে মা, ভাই ও বোনের নামে প্লট বরাদ্দ দিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করায় টিউলিপ সিদ্দিকিরও যাবজ্জীবন চান দুদকের প্রসিকিউটররা। রেহানা হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে করা এই মামলার রায়ের জন্য আগামী 1 ডিসেম্বর নির্ধারণ করেছে আদালত। মুমিন হোসেনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন শাকিলা করিম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী সহ 17 জনের বিরুদ্ধে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা 6 মামলার একটির বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। মঙ্গলবার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম রায় ঘোষণার দিন ধার্য করেন। শেখ রেহানা প্রধানমন্ত্রীর বরাবরে প্লট নেওয়ার জন্য দরখাস্ত করেছে, সেই দরখাস্তটা এখানে প্রদর্শিত হয়েছে, প্রসিডিং ভুল করছে। এখানে দরখাস্ত করার কথা ছিল রাজুক বরাবরে, কর্তৃপক্ষের বরাবরে, কিন্তু তারা সেই দরখাস্ত সরাসরি তার বোনের কাছে করছে, যেটা তার এখতিয়ার বাইরে। টিউলিপ, রেহানা ও হাসিনা সহ সব আসামি সর্বোচ্চ শাস্তি চান দুদকের প্রসিকিউটররা। রাষ্ট্রের যে সমস্ত বৈধ কাজ আছে, নিয়মানুসারে যে সমস্ত আদেশ আছে, সেই আদেশ এবং নির্দেশ মানতেই তারা বাধ্য। যেহেতু সে একটা অবৈধ কাজে সহায়তা করেছে এবং অবৈধ কাজে সহায়তার কারণেই সে এই আইনে অপরাধী হিসাবে সাব্যস্ত হয়েছে। শুনানিকালে গ্রেপ্তার থাকা একমাত্র আসামি রাজুকের সদস্য খোরশেদ আলমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী অ্যাডভোকেট শাহিনুর ইসলাম। শাকিলা করিম, RTV, ঢাকা। ঢাকা ব্যাংক ও মাস্টার কার্ড তরুণদের জন্য চালু করেছে বিশেষ ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড স্পার্ক। ঢাকা ব্যাংক জানায়, তরুণদের জীবনধারা ও বৈশ্বিক স্বপ্নকে মাথায় রেখে এই কার্ড তৈরি করা হয়েছে। এই কার্ড হোল্ডাররা দেশের পাশাপাশি বিদেশের যে কোনো জায়গায় সহজে লেনদেন করার পাশাপাশি প্রতিদিনের খরচকেও আরও সাশ্রয় করে সর্বোচ্চ 5% ক্যাশব্যাক সুবিধা পাবেন। সোমবার ঢাকা ব্যাংকের অফিসে তাদের এই বিশেষ প্রিপেইড কার্ড স্পার্ক চালু করা হয়। এই সময় প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মোশতাক আহমেদ, কান্ট্রি ডিরেক্টর সৈয়দ মোহাম্মদ কামাল বক্তব্য রাখেন। স্তন ক্যান্সার জয়ীদের নিয়ে ব্যতিক্রমী পুনর্মিলনীর আয়োজন করেছে স্কয়ার হাসপাতাল। সকালে হাসপাতালে আয়োজিত এই অনুষ্ঠানে স্তন ক্যান্সারের সাথে লড়াই করে জয়ী হওয়া 150 যোদ্ধা অংশ নেন। হাসপাতালের অনকোলজি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার এবং চিকিৎসা নেওয়া ব্যক্তিদের অংশগ্রহণে আলোচনায় ক্যান্সার জয়ী এবং তার পরিবারের সদস্যরা রোগীর নিবিড় পরিচর্যা এবং সঠিক চিকিৎসা দেওয়ার জন্য স্কয়ার হাসপাতালকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আলোচনার পাশাপাশি ছিল যোগব্যায়াম এবং মিউজিক থেরাপির বিশেষ আয়োজন। হাসপাতালের সিইও ইউসুফ সিদ্দিক জানান, ক্যান্সার চিকিৎসায় হাসপাতালটি দ্রুতই একটি বিশেষায়িত হাসপাতাল তৈরি করতে যাচ্ছে। ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজে কাল মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শক্তির বিচারে অনেক এগিয়ে থাকা অতিথিদের বিপক্ষে ঘরের মাঠে জয়ের স্বপ্ন দেখছেন আফায়দা ঋতুপর্ণারা। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। আসরের অপর দল আজারবাইজানের চেয়েও র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। বিস্তারিত মুমসাদ দিনুরের রিপোর্টে। আগামী মার্চে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত নারী এশিয়ান কাপ ফুটবলে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশ। বড় মঞ্চ, তাই প্রস্তুতিটাও হওয়া চাই জুৎসই। এর অংশ হিসেবেই মালয়েশিয়া ও উয়েফার দল আজারবাইজানকে নিয়ে এই ত্রিদেশীয় সিরিজ আয়োজন বাফুফের। ফিফা র্যাঙ্কিংয়ে আজারবাইজানের অবস্থান 74 আর মালয়েশিয়া রয়েছে 92 নম্বরে। তবে ঘরের মাঠে প্রস্তুতির মঞ্চটা সফলতা দিয়ে রাঙাতে চান ঋতুপর্ণা আফিদারা। এই সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে দীর্ঘ অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ। নিজেদের মাঠে তাই আত্মবিশ্বাসী পিটার বাটলারের শিষ্যরা। বলেছি যে আমরা অবশ্যই চেষ্টা করব আজারবাইজান মালয়েশিয়ার সাথে জেতার জন্য। আজকে সকালে আমরা প্র্যাকটিস করেছি, কোচ আমাদের বলেছে কিভাবে খেলতে হবে। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব, দেশের মানুষকে ভালো খেলা উপহার দেব। I'm a realist.
আমি একজন বাস্তববাদী মানুষ। হ্যাঁ, মালয়েশিয়া ও আজারবাইজান র্যাঙ্কিং এ আমাদের চেয়ে এগিয়ে, তা সত্ত্বেও আমি আমার প্ল্যান থেকে বিচ্যুত হব না। আমার প্রধান লক্ষ্য এশিয়ান কাপে ভালো পারফর্ম করা এবং আমার দলের সে সামর্থ্য রয়েছে। এদিকে এই ম্যাচ দিয়ে দীর্ঘ 1 যুগ পর জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। সর্বশেষ এ মাঠে 2013 সালে ফিলিপাইনের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলেছিলেন সাবিনারা। মুমসাদ্দিন নুরি, RTV। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটাই দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।